হ্যালো বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে গুড মর্নিং জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, ঝিনুক বলছে সমুদ্রকে, আচ্ছা বলছে জামাইবাবু আর দিদির মধ্যে কিছু গন্ডগোল চলছে মনে হয়, তাই না? সমুদ্র বলছে হবে না, তোমরা মেয়েরা না ছেলেদের মন একদম বোঝো না। দাদাভাই খুব কষ্ট পেয়েছে আজকে, বৌদির জন্য একটা গিফট নিয়ে এসেছিল আর নিজের মনের কথাগুলো বলবে বলছিল সবার সামনে, কিন্তু বৌদি ভাই তো পাত্তাই দিল না। সেই জন্যই আজকে দাদার মনটা খুব খারাপ। ঝিনুকেরও তখন মনটা খারাপ হয়ে যায় এটা শুনে। আর সমুদ্র তো বারবার বলছে যে ছেলেরা তো মেয়েদের মনই বোঝে না, নিজের কথাটাও বলছে আর কি। এদিকে সার্থক গোলাপ ফুল নিয়ে এসছে সুধার সামনে, বলে এই যে বৌদি, এটা তোমার জন্যে। তখন সুধাকে বলছে, আরো অনেক কথা বলতে থাকে, যে মনে হচ্ছে তোমার আর দাদার মধ্যে কিছু গন্ডগোল চলছে আর কি, রাগারাগি অভিমান, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু এতে কিচ্ছু করিনি। তখন সুধা বলছে, একটা খেলায় জিতে গেছো বলে ভেবো না যে তুমি রাজা হয়ে গেছো। লাস্ট দানটা তুমি মেরেছো বলে ভাবছো যে তুমি জিতে গেছো। সূর্যোদয় হওয়ার আগেই তুমি নিজের মুখে স্বীকার করবে যে তুমি সার্থক চ্যাটার্জি। সুতরাং এই কথাটা তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আর এটা কিন্তু সুধার চ্যালেঞ্জ। তখন সার্থক হাসছে, বলছে এটা তো কখনোই সম্ভব নয়। তখন যেই হাতে গোলাপ ফুলটা ধরে আছে সার্থক, সুধা কি করে, ওই হাতটাকে জোরে আরো দেবে দেয় আর কি, যাতে গোলাপের কাঁটাগুলো তার হাতে ভালো করে ফুটে যায়। আর বলছে যে সুধাকে অত কাঁচা ভাবার চেষ্টা করো না, এই কয়েক বছরে কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় এটা কিন্তু সুধাময়ী খুব ভালো করে জেনে গেছে ঠাকুরবউ। সুতরাং তুমি একটু সাবধানে থেকো, আর আমার চ্যালেঞ্জটার কথা কিন্তু মনে রেখো। এদিকে তো সুধা মিস্টার বসু মল্লিককে খুঁজছে, সমুদ্রকে বলছে যে তুমি কোথাও দেখেছো মিস্টার বসু মল্লিককে, তোমার দাদাকে দেখেছো কোথাও? তখন সমুদ্র বলে মনে হয় ঘরের দিকে গেছে। তারপর তো সমুদ্ররা চলে যায়, অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। সুধা এবার বলছে যে যে করেই হোক আপনাকে আমাকে সত্যিটা জানাতেই হবে, কারণ আপনি যদি অন্য কারো কাছ থেকে জানতে পারেন তাহলে খুব দুঃখ পাবেন, আমাকে ভুল বুঝবেন। আর এদিকে ইন্সপেক্টর আশুতোষ তো নিজে মুখে সবটা পরিবারকে বলবে বলেছে, তাই আমাকেই সত্যিটা আগে আপনাকে জানাতেই হবে। আপনি কোথায় মিস্টার বসু মল্লিক? এই বলে ঘরে গেছে। আর তার আগে তেজ তো আংটিটা দেখছে আর বলছে যে ভেবেছিলাম সবার সামনে আপনাকে মনের কথাগুলো বলবো, কিন্তু আপনি তো সেই সুযোগই দিলেন না। এমনটাই বলছে আর মন খারাপ তেজের। ঠিক সেই সময় সুধা গিয়ে উপস্থিত হয়েছে তেজের সামনে। সুধা বলছে মিস্টার বসু মল্লিক, আমার আপনার সাথে কিছু কথা আছে। তেজ বলছে বাবা, আপনার আমার সাথে কথা আছে, তার সময় আপনি বের করতে পেরেছেন? তখন সুধা বলছে যে এইভাবে আপনি কেন বলছেন? তেজ বলে তো কিভাবে বলবো আপনাকে শুনি। তেজ কিন্তু বেশ ভালোই অভিমান করেছে সুধার উপর। তেজ বলছে আপনি যান, আপনি ইন্সপেক্টর আশুতোষের সাথে গিয়ে সময় কাটান। সুধা বলছে দেখুন আমার আপনার সাথে খুব জরুরি কথা আছে, ইন্সপেক্টর আশুতোষের সাথে আমি সার্থকের ব্যাপারেই। ব্যাস, যেই সার্থকের নাম শুনেছে তেজ কিন্তু রেগে একদম প্রচন্ড রেগে গেছে। বলছে যে সার্থক সার্থক সার্থক, আমি এই সার্থকের নামটা শুনতে চাই না সুধা, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমি এই নতুন বছরে আপনার সাথে ভালো করে সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু আপনি মনে হয় সেটা চাননি। তেজ বলছে আপনি কেন বুঝতে পারছেন না যে আপনার আর আমার মাঝখানে কেউ নেই সুধা, শুধু আমি আর আপনি আছি। সুধা বলছে সার্থক চ্যাটার্জিও আছে। তেজ বলছে না সুধা, কোথাও নেই, আপনি দেখুন ভালো করে। তেজ বলছে সুধা, আপনার আর আমার মাঝখানে না কেউ আছে আর না কোনোদিনও আসবে, আর আমি আসতে দেব। কেউ আসার চেষ্টা যদি করে তাহলে আমি তাকে শেষ করে দেব, এমনটাই বলে তেজ। সুধা তো তেজের দিকে দেখতেই থাকে। এদিকে কিন্তু অফিসার আশুতোষের পেছনে এক গাড়ি গুন্ডা পুরো ফলো করছে তাকে। আর আশুতোষ তো নিজের দলবলকে বলে রেখেছে যতক্ষণ উনি না বলবেন ততক্ষণ যাতে কেউ না আসে, মানে কোনো পুলিশের দলই সেখানে যাবে না। আর এদিকে গুন্ডাগুলোকে সার্থক ফোন করে বলছে একবারে মেরে ফেলে দেবে, যে যে আমার রাস্তায় আসার চেষ্টা করবে তাকে থেকে একদম সরিয়ে ফেলবো আমি। গুন্ডাগুলো বলছে একদম চিন্তা করবেন না, আমরা ইন্সপেক্টর আশুতোষকে ফলো করছি, হাতে পেলে একেবারে মেরে শেষ করে দেব। তো দেখা যাক এখন ইন্সপেক্টর আশুতোষ তাদের হাত থেকে বেরিয়ে আসতে পারেন কিনা। এদিকে সুধা যতবার সার্থকের কথা বলতে যাচ্ছে যে সার্থক আর কেউ নয়, ততবার তেজ কিন্তু শুনতে চাইছে না, যে আমি সার্থকের কোনো নাম কিন্তু শুনতে চাই না, আপনার আর আমার মাঝখানে কেউ আসতে পারে না, আপনি শুধু আমার, এমনই ভাবে বলছে তেজ। এদিকে তো ফন্টে তার বউকে যে ড্রেসটা এনে দিয়েছে দোয়েলকে, সে তো সেটা পরে রেডি হয়ে চলে এসেছে, পুরো রেড কালারের একটা ড্রেস, যেটা পরে দোয়েলকে খুব ভালো লাগছে দেখতে। আর ফন্টে তো তার দিক থেকে চোখ সরাতেই পারছে না। এরপরে ফন্টে যেন একটা কল্পনার জগতে হারিয়ে গেছে, তার বউয়ের সাথে সে কল্পনার জগতে ডান্স করছে, রোম্যান্স করছে, অনেক কিছু।
আর যখন তার ধ্যান ভাঙে, দোয়েল বলে, এ কি ভাবছো, চলো। তখন দোয়েলের হাতটা ধরে নিয়ে গিয়ে বাইরে চলে যায় দোয়েলকে ঘোরাতে। এদিকে তো তেজও সুধাকে যখন কাছে পেতে চাইছে, যখন সুধার সাথে সময় কাটাতে চাইছে, তখন সুধা বারবার করে তার কথাটা বলার চেষ্টা করছে। তেজ তো আবারও রেগে যায় যে আমি যখনই আপনার সাথে একটু ভালো সময় কাটাতে চাইছি, একটু ভালো মুহূর্ত কাটাতে চাইছি, আপনি তখনই আপনার সে অতীতকে নিয়ে পড়েছেন। যে আপনার সামনে নেই তার কথা আপনি বারবার করে ভেবে যাচ্ছেন, আর যে আপনার সামনে আছে তার কথা আপনি একটুও ভাবছেন না। সুধা তখন বলছে, আপনি আমাকে ভুল বুঝছেন মিস্টার বসু মল্লিক। তখন তেজ বলে, তাহলে ঠিকটা আপনি বলে দিন যে কোনটা ঠিক। সুধা বলছে, আমি যদি আপনাকে কথাগুলো না জানাই তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। তখন তেজ বলছে, আর কোন কথা জানানোর বাকি আছে আপনার? আপনার অতীত সম্পর্কে তো আমি সবটাই জানি আর সবটা মেনেও নিয়েছি। এখন সারাক্ষণ কি আপনি আমাদের মাঝখানে সেই অতীত নিয়ে পড়ে থাকবো? এদিকে তেজ সুধাকে বলছে, আপনি কি এখনো আপনার অতীতকে ভুলতে পারেননি? সুধা অবাক হয়ে মিস্টার বসু মল্লিকের দিকে তাকায়। এরপর তেজ বলে, চলুন, অনেকটা দেরি হয়ে গেছে, সবাই নিচে অপেক্ষা করছে, আমাদেরকে যেতে হবে। এদিকে সুধা তেজকে কিন্তু তার সমস্ত সত্যিটাই বলছে যে আমার জীবনে আপনার থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই। আমার জীবনে অতীতের কোনো অস্তিত্ব নেই। আপনিই আমার কাছে সব। আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ সবটাই আপনি। সবটা জুড়ে আপনিই আছেন। কিন্তু আমার অতীত আজকে আমার সামনে এসে দাঁড়িয়েছে একটা ভয়ঙ্কর সত্যি রূপে। সার্থক আর কেউ নয়, আপনারই ভাই অনিকেত বসু মল্লিক। এই সমস্ত কথাই সুধা কিন্তু বলে দেয়। কিন্তু যখন পেছন ঘুরে দেখে, সেখানে তেজ নেই। তেজ তো অনেক আগেই নিচে চলে গেছে। আর সুধা যাকে এতক্ষণ কথাগুলো বলছিল, একটা ফাঁকা দেওয়ালে, কেউই ছিল না সেখানে দাঁড়িয়ে। সুধা তো অবাক হয়ে যায় যে উনি আমার কথা না শুনেই চলে গেলেন। এদিকে ইন্সপেক্টর তো সামনে বাইক নিয়ে চলে যাচ্ছে, আর গুন্ডাগুলো কি করে, পেছনে গাড়ি দিয়ে একটা ধাক্কা দেয় আর বাইক নিয়ে উল্টে পড়ে এখন অজ্ঞান হয়ে যায় না সিরিয়াস কিছু হয়ে যায় সেটা তো আগামী দিনে আমরা দেখতে পাবো বন্ধুরা। তবে গুন্ডাগুলো সার্থককে ফোন করে জানিয়ে দেয় যে আমাদের কাজ হয়ে গেছে। অনিকেত কে জানিয়ে দেয় আর কি যে তাদের কাজ হয়ে গেছে, আর ইন্সপেক্টর আশুতোষকে তারা মেরে ফেলেছেন। সার্থক তো খুশি হয়ে যায়। এবার গুন্ডাগুলো টাকা চাইলে সার্থক বলে, তোমরা তোমাদের পাওনা গন্ডা সবটা পেয়ে যাবে, চিন্তা নেই। আর এদিকে সার্থক বলছে, তোমার একটাই ভুল ছিল ইন্সপেক্টর, সেটা হচ্ছে তুমি সুধার সাথে হাত মিলিয়েছিলে। আর আমার পথের কাটা হয়ে যে যে আসবে তাকে আমি এইভাবে সরিয়ে দেব। এদিকে তো সুধা নিচে নেমে এসেছে আর বলছে যে আপনি এইভাবে আমাকে ছেড়ে চলে আসলেন আমার কথাটা না শুনে। ঝিনুক বলছে যে কি হয়েছে বলতো তোদের মধ্যে? তখন সুধা বলছে যে উনি তো কিছুতেই আমার কথা বুঝতে চাইছেন না। আমি যতবার সার্থকের কথা বলতে চাইছি ততবারই উনি রেগে যাচ্ছেন আমার উপর। তখন ঝিনুক বলছে, সবসময় বোঝাতে না চেয়ে একটু তুইও বোঝার চেষ্টা কর না জামাইবাবুকে। তুই জানিস জামাইবাবু কতটা রোমান্টিক মুডে ছিল, সবার সামনে তোকে তো মনের কথা বলবে বলছিল নিজের, আর তুই সেই সুযোগই দিলি না জামাইবাবুকে। সেই জন্যে উনি এতটা রেগে গেছেন, এতটা অভিমান করেছেন। এখন তুই সবার সামনে তোর মনের কথাটা জামাইবাবুকে বলবি, দেখবি জামাইবাবুর সমস্ত রাগ মিটে যাবে। এরপরে ঝিনুক গিয়ে অ্যানাউন্স করে স্টেজে যে তার দিদি একটা গান গাইবে তার জামাইবাবুকে ডেডিকেট করে। সমুদ্র তো তেজকেও গাইতে বলে, কিন্তু তেজ কিছুতেই রাজি না। তেজ বলে, আমার ঘুম পাচ্ছে। মেজকারা বলে, আমাদের হাঁটুর বয়সী তোরা, আমাদেরই বয়স্ক মানুষগুলোর এখনো ঘুম পায়নি আর তুই বলছিস ঘুমোবি? তেজের বাবা বলছেন, হ্যাঁ, আমার যখন তোর মতো বয়স ছিল না, তোর ঠাম্মির চোখে ধুলো দিয়ে কত তোর মাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। তখন তেজের মা বলছে, এ কি তুমি সবার সামনে এসব কি কথা বলছো, চুপ করো। বাকি সবাই তো তাদের কথা শুনে হাসছে। তেজের বাবা বলছেন, আরে সত্যি কথা বলতে আবার দোষের কি আছে? সুধাকে বলছে যে তোমার এই শ্বশুরমশাই না তোমার বরের চাইতে অনেক বেশি রোমান্টিক। তেজের বাবা বলছেন, ছি ছি, লজ্জা হয় না তোর? আমি বাবা হয়ে তোকে শিখিয়ে দিচ্ছি কিভাবে রোম্যান্স করতে হয়। ওদিকে তো সুধা আর ঝিনুক দুজনেই লজ্জা পাচ্ছে। ছোটকা বলছে, সুধা তুমি একটা গান ধরো তো। ইমন বলছে, তেজ কিন্তু অনেকটা রোমান্টিক, এটার অ্যাসিওরেন্স আমি দিতে পারি। ঝিনুক বলছে, লিটল বেবি, তোমার অ্যাসিওরেন্স কে চেয়েছে এখানে? হ্যাঁ, এমনিতে তো নিজের কাজের অ্যাসিওরেন্স দিতে পারো না। কখনো কারো বিয়ে ভেস্তে দাও, কখনো বিয়ে ভেঙে দাও, কখনো নিজের কাজেরই ঠিক ঠিকানা থাকে না, আর এখন এখানে অ্যাসিওরেন্স দিতে এসছো। এরপরে ইমন ঝিনুকের উপরে তেড়ে আসলে জ্যোৎস্না বলছে, ভুলে যেও না তুমি কিন্তু আমাদের বাড়ির গেস্ট নও। হ্যাঁ, তুমি শুধুমাত্র একটা অর্গানাইজার, এখানে অর্গানাইজ করতে এসেছো আমাদের বাড়ির কাজকর্মগুলো। ঝিনুক বলছে, যাও তো এখন সুন্দর করে সবার জন্য মকটেল বানিয়ে আনো তো। তখন তো ইমনের মাথা নিচু হয়ে যায়। ইমন বলছে, হ্যাঁ আমি ভাবছিলামই যে একটা মকটেল বানানোর কথা, আমি এক্ষুনি বানিয়ে আনছি। যাওয়ার সময় বলে, আচ্ছা অনিকেত, আপনি কি এই ব্যাপারে আমাকে হেল্প করতে পারবেন? অনিকেত তো বলে, আমি? আচ্ছা ঠিক আছে। সুধা মনে মনে ভাবছে,
হঠাৎ করে ঘুরে ফিরে অনিকেতেরই হেল্প কেন নিল? তখন ঝিনুক বলছে, এই জন্যই বলে রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। তখন সমুদ্র বলছে, হঠাৎ করে তুমি এই কথাটা কেন বললে? সমুদ্র বলছে, তার মানে কি অনিকেত? কি যে বলো না তুমি, মাঝে মধ্যে কিছু বুঝতে পারি না। ঝিনুক বলে, তোমাকে বুঝতে হবে না, তোমার এই মোটা মাথায় এত ভারী জিনিস ঢুকবে না। তখন তেজ বলছে, তোমরা গান বাজনা করো, আমি শুতে গেলাম। মানে চলে যাচ্ছে আর কি তেজ, তখন গান ধরে সুধা। সুধার গান শুনে থেমে যায় তেজ। দেখে যতটুকু মনে হচ্ছে যে সুধার গান খুব পছন্দও হয়েছে তেজের, কারণ সুধা গানের মাধ্যম দিয়ে তার মনের কথাটা তেজকে বলেছে। আর এদিকে ককটেল বানানোর কাজে লেগে পড়েছে অনিকেত আর ইমন। ইমন বলছে, এতক্ষণ খুব পর্দাভাসের কাউন্টডাউন দিচ্ছিল না, এবার কাউন্টডাউন দেব আমি। ইমন বলছে আর কি। আর সার্থক বলছে, দুজনের ভালোবাসা একেবারে ঘুচিয়ে দেব। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর যদি পর্বকে ভালো লেগে থাকে আর যদি দেখতে চাও পর্বটা, তাহলে অবশ্যই স্টার জলসার পর্দাতে সবাই নজর রাখবে। আর অপেক্ষায় থেকো সবাই, সুস্থ থেকো সবাই, ভালো থেকো। আগামীকালকে নতুন পর্ব দেখার জন্যে টাটা।